নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। একজন অত্যন্ত বাঙালি হয়েও স্যালুট জানাচ্ছি বিহারবাসীকে, স্যালুট জানাচ্ছি নির্বাচন কমিশনকে। এমন একটা পিসফুল নির্বাচন আপনারা ভারতবর্ষের মাটিতে দেখালেন এই করোনা আবহের মধ্যেও। এটাই তো বাংলার মানুষও চায়, দিনের পর দিন একটা প্রত্যাশিত পিসফুল নির্বাচন, কেউ কাউকে যেখানে ভয় দেখাবে না, সমস্ত মানুষ যেখানে নমিনেশন জমা দিতে পারবে, প্রত্যেকটা মানুষ নিজের ভোটটা নিজে দেবে, অপরের ভোট দেওয়ার জন্য কেউ ভোট কেন্দ্রে যাবে না, এবং অবশ্যই কোনো বিরোধী রাজনৈতিক দল এই সুযোগ পাবে না যে সেখানে গিয়ে যে আমার ভোটটা, মানুষের ভোটটা লুট হয়ে গেছে, নির্বাচনে রিগিং হয়েছে, এই কথাটা বলার শক্তি ও সাহস পাবে না। এমন একটা নির্বাচন বাংলা পেতে পারে না। আজকে বাংলার বার্তায় শুরু করব আপনাদের একটি ছোট্ট ভিডিও দেখাবো, যেখানে আপনারা দেখবেন কত পিসফুলি নির্বাচন হচ্ছে बिहार मातीत। देखू, जवान इथे तैनात करण्यात आलेले आहेत, महिला आहेत आणि महिलांनी सुद्धा मोठ्या प्रमाणावर मतदान करण्यासाठी सुरुवात केलेली आहे। सोशल डिस्टन्सिंग म्हणून आपण पाहतो की ते सर्कल काढण्यात आलेले आहेत आणि त्यामधूनच तो पाळण्याचं सुद्धा आवाहन करण्यात आलेलं आहे। परंतु सकाळपासून उत्साह जो होता तो कमी दिसून आलेला आहे ग्रामीण भागामध्ये सुद्धा, आणि हा जो आहे तो अजून वाढलेला दिसत नाहीये। पाहावं लागेल की संध्याकाळपर्यंत। আপনারা দেখলেন একটা পিসফুল নির্বাচন বিহারের মাটিতে। আমরা এই বিহারের নির্বাচনের প্রেক্ষিতেই আরেকটি ঘটনা ঘটেছে যেটি আপনাদের জানানো দরকার, বলা দরকার। সিপিআইএমএল লিবারেশন, তার সম্পাদক, সর্বভারতীয় সম্পাদক তিনি দীপঙ্কর ভট্টাচার্য, তিনি পরিষ্কার বলেছেন আগামী দিনে বাংলার নির্বাচনে কংগ্রেস, তৃণমূল এবং সিপিএমকে একজোট হয়ে লড়া দরকার বিজেপিকে আটকানোর জন্য। সত্যি কথাটা দীপঙ্করবাবু বলে ফেলেছেন। আর মুশকিলটা হচ্ছে জানেন, আমি অনেক সময় অনেক ক্ষেত্রে বহু ক্ষেত্রে বলেছি এমন দিন আসছে যেখানে পশ্চিমবঙ্গের মাটিতে বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের যেমন জোট হয়েছে তেমনি তৃণমূলের একটি জোট হবে। জোট বললে আবার বামপন্থীরা রেগে যান, বলতে হবে সমঝোতা। কেননা সাম্প্রতিককালে একটি ভিডিওতে আমরা দেখছিলাম যেখানে কমরেড সূর্যকান্ত মিশ্রকে যখন সাংবাদিকরা বলছিলেন যে কংগ্রেসের সঙ্গে তো আপনাদের জোট হয়েছে, কী অবস্থায় রয়েছে, তখন জোট টোট কোনো ব্যাপার না, ওটা একটা সমঝোতা হয়েছে। অর্থাৎ জোট আর সমঝোতার যে সূক্ষ্ম তফাৎটা সেটা বাংলার মানুষকে বুঝতে হবে। জোট মানে হচ্ছে নীতি আদর্শের ভিত্তিতে জোট, আর সমঝোতা মানে নীতি আদর্শ গোল্লায় যাক, বাস্তবতার ভিত্তিতে জোট। তো সেই বাস্তবতার ভিত্তিতে জোট নয়, সমঝোতা। আবার বলছি যে সমঝোতাটা কংগ্রেস এবং বামপন্থীদের হয়েছে দীর্ঘ 34 বছরের। বামপন্থীদের সম্বন্ধে সমস্ত বৈরিতার সম্পর্ক ভুলে, সাই বাড়ি ভুলে, বিজন সেতু ভুলে, আমতায় হাত কেটে নেওয়া ভুলে, সমস্ত খারাপ সম্পর্কগুলো ভুলে বাম এবং কংগ্রেস হাত ধরেছে। ঠিক তেমনি কংগ্রেসের 72 থেকে সন্ত্রাসের এপিসোডটার সমস্ত ইতিহাসটা ভুলে বামপন্থীরা কংগ্রেসের হাত ধরেছে, এবং সেটাকে সূর্যকান্ত মিশ্র বলছেন সমঝোতা, সেটা জোট নয়। এবারে এই সমঝোতার সঙ্গে দীপঙ্কর ভট্টাচার্য বোঝানোর চেষ্টা করছেন তৃণমূলকে নেওয়া দরকার। এবার এই কথাটি বেশ কিছুদিন আগে বিভিন্ন সময় আমি বিভিন্ন বক্তব্যে আমি বলেছিলাম। বলার পর কিছু বামপন্থী মানুষ বেজায় চটেছিলেন, বলেছেন আপনি মশাই কারুর হয়ে দালালি করছেন। ঠিকই, বামপন্থী কংগ্রেস এবং তৃণমূলের যে জোট বাঁধা দরকার বিজেপির বিরুদ্ধে, এ কথাটা সন্ময় বন্দ্যোপাধ্যায় বললে সেটা দালালি হয়ে যায়। আর কমরেড দীপঙ্কর ভট্টাচার্য যখন বলেন তখন সেটা কী দাঁড়ায় জানতে বড় ইচ্ছে করছিল, জানেন তো, যার জন্য বাংলার বার্তায় মনে হলো আপনাদের সামনে প্রসঙ্গটা পারি। কমরেড দীপঙ্কর ভট্টাচার্য প্রাজ্ঞ মানুষ, বিজ্ঞ মানুষ, যথেষ্ট অভিজ্ঞ মানুষ, বাস্তবতার মাটিতে পা দিয়ে বিহারে একটা অসাধারণ রেজাল্ট করেছেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত যে সংবাদ আমাদের দপ্তরে পৌঁছেছে, প্রায় 14টা সিটে বামপন্থীরা জিতেছে। এই যথেষ্ট ভালো রেজাল্টের প্রেক্ষিতে দীপঙ্করবাবু কথাটা বলেছেন, এবং যথার্থই বলেছেন বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের হাত ধরা দরকার। বাম, কংগ্রেস, তৃণমূল জোট একদিকে, আরেকদিকে বিজেপি। এটাই তো দরকার। অনেক ভেরি সিরিয়াস নোট বলছি, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে এটা দরকার। মনে মনে অনেক বামপন্থী এটা কিন্তু মনে করেন, অনেক বামপন্থী দেখবেন তৃণমূলের বিরুদ্ধে কথা বলে ভীষণ ক্ষেপে যান। কেন ক্ষেপে যাবেন? তৃণমূল এবং বিজেপি উভয়ের বিরুদ্ধে সমদূরত্ব আমরা রাখবো, এই লাইন নিয়ে তো সিপিএম চলছিল এতদিন, বা বামপন্থীরা চলছিলেন না। এখন সেখানে দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে কথা বললেই, শুধুমাত্র তৃণমূলের বিরুদ্ধে কথা বললেই আপনি বিজেপির দালাল। ফলে স্বাভাবিকভাবে এই ধরনের একটা সরলীকৃত রাজনীতি বাংলার মাটিতে চলছে, এবং সেই আবহে দাঁড়িয়ে কমরেড দীপঙ্কর ভট্টাচার্য যথার্থ বলেছেন যে আগামী দিনে সর্বভারতীয় প্রেক্ষাপটের ক্ষেত্রে মাথায় রেখে যে বিজেপি নামক মারাত্মক শক্তির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, অর্থাৎ তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস জোট করে লড়তে হবে। কমরেড দীপঙ্কর ভট্টাচার্য কী বলেছেন
আসুন বাংলার বার্তা একবার শুনে নিন। সেই अब तो बिहार तो हो गया, अगला चुनाव पश्चिम बंगाल है, वहां जो लेफ्ट उस पे क्या करेंगे? क्या कुछ उनको भी आप एकजुट करके कोई एक फ्रंट बनाने की कोशिश करेंगे? क्या उसमें ममता बिल्कुल हम बनर्जी के लिए भी कोशिश जगह करेंगे, कोशिश करेंगे। हमें लगता है कि अभी तक जो शायद बंगाल में लेफ्ट के सामने एक कोई दिक्कत रही है कि हमारे बहुत सारे लेफ्ट के साथी अभी भी बंगाल की राजनीति को राष्ट्रीय राजनीति के संदर्भ में नहीं देख पाते हैं और इसलिए वहां राज्य सरकार के खिलाफ लड़ाई केंद्रित रहती है, भाजपा को एक तरीके से छूट मिल जाती है। हमें लगता है कि लेफ्ट को क्लियरली इस बात को समझ लेना होगा कि हमें भारतीय जनता पार्टी के खिलाफ लड़ने में होड़ लेनी है तृणमूल कांग्रेस के साथ, ना कि तृणमूल कांग्रेस के खिलाफ लड़ने में बीजेपी से होड़ लेनी है। तो जब लेफ्ट की प्रायोरिटीज अगर बिहार के चुनाव के बाद बिहार बंगाल में भी अगर प्रायोरिटीज ठीक हो जाए, मेरे ख्याल से बिल्कुल हो जाएंगे और इससे एक ऊर्जा मिलेगी पूरे बंगाल के लेफ्ट को। तो बंगाल में भी मुझे पूरा भरोसा है। इसका मतलब दीपांकर साहब, बंगाल में आपको ममता बनर्जी और कांग्रेस दोनों से कोई परहेज नहीं है? नहीं, कांग्रेस और ममता बनर्जी से परहेज का क्या सवाल है, लेकिन अगर भारतीय जनता पार्टी से तुलना करनी होगी किसी भी दिन तुलना करनी होगी तो हम जरूर कहेंगे कि भारतीय जनता पार्टी पूरे देश के सामने, लोकतंत्र के सामने, जनता के सामने एक नंबर का खतरा है। हम कभी भी किसी भी सूरत में आज की डेट में तृणमूल कांग्रेस को बीजेपी के साथ एक ब्रैकेट में बिल्कुल नहीं रखेंगे। चलिए, इतनी साफ गोई से आपने बात की, आपका बहुत बहुत शुक्रिया, वक्त निकाला आपने दीपांकर दा एनडीटीवी से बात करने के लिए। धन्यवाद। কমরেড সূর্যকান্ত মিশ্র এটাকে বলবেন সমঝোতা। জোট তো হয় আদর্শের ভিত্তিতে, ফলে জোট বলা যাবে না, সমঝোতা বলতে হবে, হোক না সমঝোতা। এবং আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি, 2024-2026 আপনারা অপেক্ষা করে দেখবেন, যেখানে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল জোট হবে। আপনারা দেখবেন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বিমান বসুর পাশাপাশি বসে বক্তব্য রাখছেন। এ কথা শুনলে অনেক বামপন্থী বেজায় চটে যাবে, চটার কিছু নেই, যেটা বাস্তবতা সেটা বললাম। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের খালি বারবার মনে হলো, দৃশ্যটা তো ভাবুন তো, যে একটা মঞ্চের ওপর বসে রয়েছেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, তার পাশে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশে বসে রয়েছেন বিমান বসু। এটাই তো বলেছেন কমরেড দীপঙ্কর ভট্টাচার্য, এদের আগের তো কিছু নেই, যেটা বাস্তবতা সেটাই বলেছেন। বহুদিন আগের একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ছে, জানেন তো, ভীষণভাবে মনে পড়ছে বলে আমাদের মনে হলো আপনাদের বাংলা বার্তা দর্শকদের সঙ্গে শেয়ার করি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাবুল সুপ্রিয় চুল টানা হয়েছিল, অ্যাসল্টেড হয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়াতে আমি এটা লেখা লিখতে গিয়ে ছোট্ট একটু ব্যঙ্গ করেছিলাম, লিখেছিলাম, সেই তো আসার কথা ছিল 2024-এ, এত তাড়াতাড়ি আসা হবে ভাবতে পারিনি। এই শব্দবন্ধগুলো ব্যবহার করেছিলাম কেন, যে সেখানে এসএফআই এবং তৃণমূল একসঙ্গে বাবুল সুপ্রিয় চুল টানাটানিতে ছিলেন, ফলে স্বাভাবিকভাবে সেইটাকে ক্ষেত্র করে প্রেক্ষিত থেকেই কথাটা বলেছিলাম। তাতে দেখছিলাম বামপন্থী কিছু নব্য যুবক বেজায় গালিগালাজ করেছেন। হ্যাঁ, সেই আপনি এ ধরনের কথাবার্তা লিখছেন, অসুবিধাটা কোথায়? এসএফআই আর টিএমসিপি যদি এক মঞ্চে দাঁড়িয়ে একসঙ্গে দাঁড়িয়ে লড়াইটা করে বিজেপির বিরুদ্ধে, অসুবিধে কোথায়? সেটাই তো দীপঙ্কর ভট্টাচার্য বোঝানোর চেষ্টা করেছেন। এবং দায়িত্ব নিয়ে বলছি, অন আ ভেরি সিরিয়াস নোট আপনাদের বলছি, আগামী দিনে বাংলার মাটিতে আপনারা দেখবেন সিপিএম, কংগ্রেস, তৃণমূল জোট হচ্ছে। সেই দিনটার অপেক্ষায় আমরা থাকবো, আপনারাও থাকবেন। কমরেড দীপঙ্কর ভট্টাচার্য বিহারের মাটিতে যেভাবে লড়াইটা দিয়েছেন, সেই লড়াইয়ের প্রেক্ষিতে বলেছেন, কারণ ক্রমশ ক্ষীণকায় হচ্ছে। আপনারা ভাবুন তো, বিহারে কংগ্রেসের অবস্থাটা কী বলুন তো, 70টার কাছাকাছি আসন এই প্রতিদ্বন্দ্বিতা করে 19টা আসন পেয়েছে। এরপরে রাহুল গান্ধী কী জবাব দেবেন? বাংলার কংগ্রেস কর্মীদের কী জবাব দেবেন? আপনি ভাবুন তো, মধ্যপ্রদেশে 19টা জিতে বিজেপি, 28টার মধ্যে 19টা বিজেপি জিতে গেছে। আপনি ভাবুন তো, উত্তরপ্রদেশে 8টা না 7টা সিট হয়েছে, তার মধ্যে একটা সিটেও কংগ্রেস জিতেনি, একটাতে সমাজবাদী পার্টি জিতেছে আর 6টা না 7টাতে বিজেপি জিতেছে। আপনি ভাবুন তো, গুজরাটে 8-এ 8 হয়ে গেল। মণিপুরের কথা ভাবুন, একটার পর একটা রাজ্যে কংগ্রেসের এই ভয়ানক ফলের পর কোনো বিকার দেখেছেন রাহুল গান্ধীর মধ্যে? কথাটা বললে কংগ্রেসি বন্ধুরা রেগে যাবেন, বসে আপনি বলার কি, আপনি তো কংগ্রেস ছেড়ে দিয়েছেন বহুদিন আগে। ঠিকই ছেড়েছি, কিন্তু প্রশ্নটা করা দরকার। ভারতবর্ষের বহু কংগ্রেস কর্মীদের মনের প্রশ্নটা করলাম, যে কিভাবে দলটাকে তিল তিল করে শেষ করতে করতে একটা আঞ্চলিক শক্তিতে পরিণত করেছেন। আপনাদের সেই রিপোর্ট কার্ডটা একদিন প্লেস করবো, দেখাবো সারা ভারতবর্ষে কংগ্রেস কিভাবে একটা আঞ্চলিক শক্তির থেকেও ছোট শক্তিতে পরিণত হচ্ছে, এবং নিজেদের দোষে হচ্ছে, নতুন করে বলার অপেক্ষা রাখে। বামপন্থীরাও সেইভাবে লিমিটেড কোম্পানিতে পরিণত হচ্ছেন। পশ্চিমবঙ্গ থেকে সরে গেছেন, কেরল, ত্রিপুরা থেকে সরে গেছেন,
কেরলে টিম টিম করে চলে আছেন। এখন তাদের সামনে সত্যি কথা বলতে গেলেই তারা রেগে যাচ্ছেন। রাগলে চলবে না, বিশ্লেষণ দরকার। আপনারা যারা বামপন্থী দর্শক আমাদের আছেন, আমি তাদের বলছি, নেতাদের বোঝান, এখনও সময় আছে। এই 2021-এর নির্বাচনকে মাথায় রেখে সিপিএম, কংগ্রেস, তৃণমূল জোট হোক এবং কমান্ড প্রার্থী হোক। এক মঞ্চে দাঁড়িয়ে বিমানবাবু, প্রদীপ ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিন। বাংলার মানুষের কাছে একটা নতুন দিগন্ত খুলে যাবে। আজকে এই কথা বলে আপনাদের আজকে নিয়ে যাব বিহার নির্বাচন নিয়ে অধ্যাপক গবেষক ডক্টর বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। তিনি কি বলেছেন এই বিষয় নিয়ে, তার একটি মূল্যবান বিশ্লেষণ আমাদের হাতে এসেছিল। শুনুন বাংলার। বিশ্বনাথ দাস, সন্ময় বলছি। হ্যাঁ বলুন। বলছি, বিহারে শেষ পর্যন্ত এনডিএ সরকার গড়ল এবং সেখানে যারা সেফোলজিস্ট বা যাদের পোস্ট পোল এক্সিট পোল করেছিলেন তাদের ধারণাটা ভ্রান্ত হলো। এক, দুই হচ্ছে মধ্যপ্রদেশ, গুজরাট, মণিপুর, একটার পর একটা রাজ্যে কিন্তু বিজেপি কিন্তু সাকসেস পেল। তাহলে কি এবার ধরে নেওয়া যেতে পারে যে এবার বাংলায় বিজেপি আসবে? কি মনে হয়? দেখুন, এটা ঠিক যে করোনা আবহে পরবর্তী পর্যায়ে নানা স্তর থেকে কেন্দ্রীয় সরকারের সমালোচনা যেমন উঠে এসেছিল, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমালোচনা উঠে এসেছিল, বিজেপি দলের বিরুদ্ধে সমালোচনা উঠে এসেছিল, কিন্তু তার রিফ্লেকশন কিন্তু এই উপনির্বাচনের ফলাফলে দেখা গেল না। 40টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি জিতেছে, উত্তরপ্রদেশে 7টির মধ্যে 6টি আসনে জিতেছে এবং দলিত সম্প্রদায় যে হাতরাসকে নিয়ে কথা হয়েছিল সেই দলিত সম্প্রদায়ের ভোটেই জিতেছে বিজেপি উত্তরপ্রদেশে। একইভাবে মধ্যপ্রদেশে যারা দল পরিবর্তন করেছিল, আমাদের মতন নয়, মনে রাখবেন এখানে অনেকেই ভুলে যায়, পশ্চিমবাংলাতে দল পরিবর্তন করে কিন্তু তারা শাসক দলে যারা জয়েন করেছিল কংগ্রেসের, তারা কিন্তু নির্বাচন ফেস করেনি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে দল বদল হয় সেখানে কিন্তু তারা রিজাইন করেন এবং তারা নির্বাচনে লড়াই করেন এবং তারপরে জিতে আসেন বা হারেন। কিন্তু আমাদের এই রাজ্যে কিন্তু দল বদল করার পরে পদত্যাগ করেন না, ফলে তারা একই দলে থেকে যান। মানে জেতেন এক দলে, অন্য দলে জয়েন করে সেখানে থেকে যান। এই অনৈতিক কাজটা পশ্চিমবাংলায় দিনের পর দিন চলে। যদিও এটা অস্বীকারের উপায় নেই, সেটা গুজরাট হতে পারে, মধ্যপ্রদেশ হতে পারে, কর্ণাটক হতে পারে, সর্বত্র কিন্তু আমরা দেখেছি দল বদল করে যে বিজেপিতে আসা বা অন্য কোনো দলে যাওয়ার পরে তারা কিন্তু পদত্যাগ করেন, নির্বাচন ফেস করেন, জনগণের নতুন রায় নিয়ে তারা আবার বিধায়ক হন বা বিধায়ক হন না। এটা কিন্তু পশ্চিমবাংলার যারা শিক্ষিত মানুষ তাদেরকে আমি অ্যাপিল করবো যে আপনারা ভারতবর্ষের অন্য প্রান্তে কি হচ্ছে আর পশ্চিমবাংলায় কি হয় এই তফাৎটা কিন্তু বোঝার আমাদের দরকার। এবার মূল প্রশ্নে আসি যে মধ্যপ্রদেশে যেমন শিবরাজ সিং এর সরকার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো উপনির্বাচনের মাধ্যমে, কর্ণাটক থেকে শুরু করে সর্বত্র আপনি যদি দেখেন তাহলে বিজেপির কিন্তু হাত শক্ত হয়েছে এই সময়, এমনকি তেলেঙ্গানা পর্যন্ত তাদের জয় হয়েছে। বিহারের মানে তিনটে সরকার চালানোর পরে নীতিশ কুমারের বিরুদ্ধে একটা ডেফিনেটলি সব প্রতিষ্ঠান বিরোধী আওয়াজ ছিল। তেজস্বী যাদব অল্প বয়সী ভোটারদেরকে সঙ্গে নিয়ে যথেষ্টই উন্মাদনা তৈরি করতে পেরেছিলেন, কিন্তু তারপরেও সুশাসনের প্রশ্ন বা বিজেপির নেতৃত্ব কিন্তু তাকে কিন্তু উদ্ধার করলো বলা যায়, বা অন্যভাবে বললে নরেন্দ্র মোদীর হাত ধরে কিন্তু নীতিশ কুমার চতুর্থবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হলেন। মূলত বিজেপি যে প্রচার করেছিল নরেন্দ্র মোদীকে সামনে রেখে, তার মধ্য দিয়েই কিন্তু এই জয়টা এসেছে। ফলে এক অর্থে এটা সারা দেশ বা এই বিহারের যে জয় সেটা নরেন্দ্র মোদীর জয়। ওখান থেকেই যে প্রশ্নটা যে বিহারের নির্বাচনে তৃতীয়বারের জন্য যদি এনডিএ সরকারে আসে, তার মধ্য দিয়ে পশ্চিমবাংলার নির্বাচনের কি বার্তা দেয়? দেখুন, 3-4টে বিষয় গুরুত্বপূর্ণ বিষয়। একটা হলো পশ্চিমবাংলাতেও কিন্তু তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আছে। খুব স্পষ্ট করে বলতে চাই এটা যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কিন্তু পশ্চিমবাংলাতে প্রতিনিয়ত আমরা বিভিন্ন জনসভা, বিভিন্ন মানুষের ক্ষোভ বিক্ষোভ, আপনি আমফান পর্যায়েও দেখেছেন মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে সরকারের বিরুদ্ধে, বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন চাকরির প্রার্থীরা, সেটা প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গ্রুপ ডি কর্মচারী, কম্পিউটার শিক্ষক থেকে শুরু করে সরকারের বিভিন্ন যে কর্মী নিয়োগ, সেখানে প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ আশ্রে পড়ছে। একইভাবে সরকার বিরুদ্ধে কিন্তু সরকারেরই যে বিধায়করা আছেন, সরকারের দলেরই যে সমস্ত নেতা নেত্রীরা আছেন, তারা কিন্তু একের পর এক ক্ষোভ বিক্ষোভ দলের মধ্যে বিদ্রোহ ঘোষণা করছে। সেটা কোচবিহারের মিহির গোস্বামী হতে পারেন বা সিঙ্গুরের রবীন্দ্রনাথ ভট্টাচার্য হতে পারেন। ফলে
প্রতিষ্ঠান বিরোধী একটা স্পষ্ট আওয়াজ পশ্চিমবাংলাতে কিন্তু দেখা যাচ্ছে। ফলে বিহারের নির্বাচনের যে ফলাফল, ডেফিনেটলি রাজ্যে এই মুহূর্তে বিজেপি প্রধান শক্তি, বিরোধী শক্তি, তারা কিন্তু উৎসাহিত হবেন। তারা তাদের নেতা নেত্রীরা যারা দিল্লির থেকে পশ্চিমবাংলার নির্বাচনটাকে পরিচালনা করতে চান, কৌশল ঠিক করতে চান, প্রচারে আসতে চান, তারা কিন্তু উৎসাহিত হবেন যে বিহারে যদি তৃতীয়বারের জন্য, চতুর্থবারের জন্য যদি তারা আবার ক্ষমতায় আসতে পারেন, তাহলে পশ্চিমবাংলাতে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া যেখানে স্পষ্ট আছে সেইটাকে কাজে লাগিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির রাজ্যে তারা প্রথমবারের জন্য ক্ষমতায় আসতে চাইবেন। এটাই স্বাভাবিক। ফলে বিজেপির কর্মী সমর্থক জাতীয় স্তরে এবং স্থানীয় স্তরে তারা যে উৎসাহিত হবেন এ নিয়ে কোনো মানে আমার মনে হয় বিতর্ক থাকতে পারে না। দ্বিতীয় যে বিষয়, যে সমস্ত তৃণমূল কংগ্রেস বা অন্য দলে যারা বিধায়ক আছেন, যারা নেতা আছেন, তারা যারা ভাবছিলেন যে বিহারের নির্বাচনটা দেখে তারা তাদের রাজনৈতিক পদক্ষেপ নেবেন, তারা কিন্তু এবার পরিবর্তনের পক্ষে যারা হাঁটবেন বা বিজেপির পক্ষে যারা হাঁটবেন, তারা কিন্তু এবার কিন্তু আমার মনে হয় দল পরিবর্তনের জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু মাফিক তারা এগোবেন। কারণ বিহারের নির্বাচনটাকে অনেকেই মনে করছিলেন লিটমাস টেস্ট, এবং বিহারের নির্বাচনের ফলাফল দেখে অনেকেই সিদ্ধান্ত নেবেন, এমন বিষয় কিন্তু খবরের কাগজেও বারবার বেরিয়ে আসছিল যে বহু নেতাই অপেক্ষা করছেন বিহারের নির্বাচন কি হয় তার উপর। ফলে বিহারের নির্বাচন যেহেতু এনডিএর পক্ষে গেছে, বিজেপি পরিষ্কার নরেন্দ্র মোদীর নেতৃত্বে জয়টা হয়েছে, ফলে পশ্চিমবাংলাতেও নরেন্দ্র মোদীর নেতৃত্বে জয়ের সম্ভাবনা একটা থাকবে, এবং সেই কারণেই কিন্তু মানে অন্য দল থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। যারা জল মাপছিলেন তারা কিন্তু এখন বিজেপির তৈরিতে আসার সম্ভাবনা থাকছে। দ্বিতীয় যে বিষয়টা আমার মনে হয় গুরুত্বপূর্ণ, দেখুন এটা অস্বীকার করার উপায় নেই যে বিহারের বামেরা ভালো ফল করেছে, কিন্তু বিহারের বামপন্থী যারা, তারা তো আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা, তারা তো এখনো সরকারের স্বাদ পাননি, তাদের তো 34 বছরের শাসন হয়নি। যেটা সিপিআইএম লিবারেশনের কথা বলুন অথবা সিপিআই এর কথা বলুন, এবং বিহারের যে সিপিএম দল, তারাও কখনো সরকারের অংশ হিসেবে কাজ করেননি। ফলে তারা মূলত জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, ভূমি আন্দোলনের মধ্য দিয়ে সিপিআইএম এর ওখানে উঠে আসা। ফলে পশ্চিমবাংলার বামপন্থীদের সাথে কিন্তু বিহারের বামপন্থীদের একটা তফাৎ আছে। পশ্চিমবাংলার বামপন্থীরা 34 বছর শাসন করা, অর্থাৎ শাসকের ভূমিকা তারা পালন করেছে, তাদের একটা শাসকের ইতিহাস আছে এবং তাদেরকে মানুষ 34 বছর দেখেছে, যেটা বিহারের তারা মূলত বিরোধী মুখ হিসাবে কিন্তু সেখানে লড়াই করেছে এবং যে যতটুকু সাফল্য সেটা তারা পেয়েছে। পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু বামপন্থীদের যে শাসকের যে ইতিহাসটা, সেই ইতিহাসটা কিন্তু তাদেরকে বারবার টেনে ধরছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কংগ্রেস বিহারের যে রেজাল্ট করেছে সেটা যথেষ্টই মানে খারাপ বলা যায়, যে 70টা আসনে লড়াই করে যে 19-এর মতন যে আসন তারা পেয়েছে, সেটা কিন্তু অনেকেই মনে করছে স্ট্রাইক রেট যথেষ্ট খারাপ, সংগঠন ছিল না, টিকিট বিক্রি হয়েছে, এরকম অভিযোগ এসছে। ফলে কংগ্রেস এবং রাহুল গান্ধীর সিরিয়াসনেসের অভাব, ফলে সব মিলে কংগ্রেস যে ফল করেছে সেটা কিন্তু পশ্চিমবাংলায় উৎসাহিত হওয়ার মতন নয়। অর্থাৎ পশ্চিমবাংলায় যারা কংগ্রেস করেন তারা খুব উৎসাহিত হবেন বিহারের রেজাল্ট দেখে, তা নয়। এবং সব মিলে যেটা মনে হয় যে বিহারের নির্বাচন কিন্তু পশ্চিমবাংলায় যে দ্বিমেরুকৃত যে লড়াইটা, সেই দ্বিমেরুকৃত লড়াইয়ের রাস্তাটাকে আরো বেশি প্রশস্ত করার সম্ভাবনা থাকছে। অর্থাৎ একদিকে তৃণমূল কংগ্রেস, যারা সংখ্যালঘু মাইনরিটি কমিউনিটির ভোট দ্বারা মানে মূলত পুষ্ট, আর অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোটের দ্বারা প্রভাবিত বিজেপি। ফলে দ্বিমেরুকৃত রাজনীতির কিন্তু সম্ভাবনা কিন্তু বিহারের নির্বাচনের মধ্য দিয়ে আরো বেশি স্পষ্ট হলো। কারণ বিহারে যদি আরজেডি, কংগ্রেস বা সরকার তৈরি করতো, তাহলে কিন্তু ত্রিমুখী লড়াইয়ের একটা সম্ভাবনা থাকতো। কিন্তু যেহেতু বিজেপির সরকার তৈরি হয়ে গেল, এনডিএ সরকার তৈরি হয়ে গেল, ফলে তার প্রভাব সরাসরি কংগ্রেস এবং লেফটের খুব পড়ার সম্ভাবনা থাকছে না, বরঞ্চ বিজেপির কর্মী সমর্থকরা অনেক বেশি উৎসাহিত হবেন, অন্য দল থেকে বিজেপিতে আসার সম্ভাবনা বাড়বে। একই সাথে এই প্রশ্নটা কিন্তু খুব স্পষ্ট হয়ে গেল, বিহারে যদি নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখে বিজেপি জিততে পারে, কারণ আপনি জানেন নীতিশ কুমার বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিল, ফলে নীতিশ কুমারকে সরিয়ে নরেন্দ্র মোদীকে নীতিশ কুমার নিজে স্বয়ং ব্যবহার করেছেন। অর্থাৎ নীতিশ কুমার নিজের মুখটাকে ব্যবহার না করে তিনি নরেন্দ্র মোদীর মুখকে ব্যবহার করে বিহারে জিতেছেন। মানে পশ্চিমবাংলার নেতাকে বিজেপি যেটা দাবি করে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তারা পশ্চিমবাংলায় নির্বাচনী লড়াইয়ে নামবেন, সেই দাবিটা কিন্তু আরো প্রতিষ্ঠিত হবে। এবং বিভিন্ন উপনির্বাচনের ফলাফল এবং বিহারের নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট প্রতীয়মান যে আজকেও ভারতবর্ষের রাজনীতিতে নরেন্দ্র মোদী যথেষ্ট জনপ্রিয়তা আছে, ফলে সেই জনপ্রিয়তাকে তারা কাজে লাগাতে চাইবেন এবং নরেন্দ্র মোদী যে পশ্চিমবাংলার মুখ, সেটা কিন্তু আরো বেশি প্রতিষ্ঠিত হবে এবং গ্রহণযোগ্যতা কিন্তু সেখানে আরো গড়ে ওঠার সম্ভাবনা থাকবে।
সব মিলে যেটা মনে হয়েছে যে দেখুন বিহারের নির্বাচন পশ্চিমবাংলার যারা প্রধান বিরোধী দল বিজেপি তাদেরকে যথেষ্ট উৎসাহিত করার কথা, এবং নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা নিয়ে যে প্রশ্নটা উঠেছিল, সমালোচনা হয়েছিল যেখান থেকে, সেটা কিন্তু প্রমাণ হলো যে না, এখনো নরেন্দ্র মোদীর বিকল্প ভারতবর্ষে কোনো মুখ নেই মানে ভারতীয় রাজনীতিতে। ফলে নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখে যদি পশ্চিমবাংলাতে তারা নির্বাচনী প্রচারে যায়, সেটা যে অনেক বেশি মানে কার্যকারী হতে পারে তার একটা ইঙ্গিত কিন্তু বিহারের নির্বাচনের মধ্য দিয়ে ধরা পড়লো। দেখুন খুব স্পষ্ট বলছি, আগামী দিনে কয়েকটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট রাজ্য রাজনীতিতে আসার সম্ভাবনা। তার মধ্যে একটি হলো যে তৃণমূল কংগ্রেস আদতেও কি অক্ষত থাকবে? তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই মুকুল রায়ের সময় একাধিক নেতা চলে আসাতে বিভাজন ঘটেছে, আরো বড় ধরনের বিভাজনকে মানে হওয়ার সম্ভাবনা আছে। যদি শুভেন্দু অধিকারীর মতন নেতৃত্বে যদি পথ পরিবর্তন করেন, তাহলে কিন্তু বলা যায় যে 2021-এর নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের অনেকটা ব্যাকওয়ার্ড জায়গা বা পিছিয়ে থেকে কিন্তু নির্বাচনে যেতে হবে। কারণ শুভেন্দু অধিকারী কেবলমাত্র পশ্চিমবাংলার অন্যতম মুখ তা নয়, তার সাংগঠনিক ভিত্তি ভারত রাজ্যের প্রত্যেকটা জেলাতে রয়েছে। ফলে তৃণমূল এর থেকে যদি তিনি সরে আসেন, তাহলে কিন্তু তৃণমূলের রাজনীতিতে যে একটা বড় ধাক্কা আসবে সেটা বলাই বাহুল্য। সব মিলে আমার যেটা মনে হয়েছে যে বিহারের ইলেকশন কিন্তু পশ্চিমবাংলার যারা শাসক দল আছেন তাদের খুব একটা উৎসাহিত হওয়ার সুযোগ নেই। যদি আরজেডি কংগ্রেস লেফট তারা জিততেন, তারা ডেফিনেটলি কংগ্রেস এবং লেফটের যে জোটটা, সেই জোট প্রক্রিয়াতে নিশ্চয়ই গতি পেত। কিন্তু সব মিলে পশ্চিমবাংলার রাজনীতিতে এই মুহূর্তে যেহেতু বিজেপি প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের, তারা প্রতিবেশী রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তের উপনির্বাচনে জয়ের মধ্য দিয়ে কিন্তু তাদের কর্মী সমর্থক নেতৃত্বের কিন্তু শক্তি সঞ্চয় হবে, তাদের আশা প্রত্যাশা বাড়বে, উৎসাহ কিন্তু তাদের বৃদ্ধি পাবে। ফলে এটা দেখার যে আগামী দিনের রাজ্য রাজনীতিতে কোন দল ভেঙে কোন দল গড়ে ওঠে, কোন দল কিভাবে অবস্থান নেয়, সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দেখুন, নির্বাচনটা বিহারে আমরা যেভাবে সুষ্ঠুভাবে হতে দেখেছি, 3টে দফা নির্বাচন, প্রতিটি মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে, কারো কোনো অভিযোগ ছিল না যে অন্য দলের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, অন্য দলের ভোটারকে বুথে আসতে দেওয়া হয়নি, প্রচারের সময় বাধা দেওয়া হয়েছে, যেটা পশ্চিমবাংলায় প্রতিনিয়ত আমরা দেখে থাকি যে নির্বাচনকে ঘিরে হিংসা, নির্বাচনকে ঘিরে আতঙ্ক, অন্য বিরোধী দলের ভোটারদেরকে বুথে আসতে বাধা দেওয়া, বিরোধী দলের এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া, একটা হিংসাত্মক রাজনীতি, যেখানে মৃত্যু মিছিল আমরা দেখি, যেমন পঞ্চায়েত নির্বাচনে 100-র উপর মানুষের মৃত্যু ঘটেছে। ফলে এইরকম একটা পরিবেশ যদি ফিরে না আসে, তাহলে পশ্চিমবাংলায় কিন্তু বিহারের নির্বাচনের অন্তত ইঙ্গিত করে যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া যদি স্পষ্ট থাকে, পশ্চিমবাংলায় যেহেতু বিজেপি টেস্টেড নয়, অর্থাৎ অতীতে কখনো তারা সরকার ছিল না, ফলে একটা ফেয়ার চান্স কিন্তু অপোজিশন পার্টি হিসেবে বিজেপি থাকছে, সেটা বলাই বাহুল্য।